ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। আর সাথে আছি শোভনারে। 1.5 মাস শূন্য থাকার পর আজ রোববার শপথ গ্রহণের মাধ্যমে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পূর্ণ হল নির্বাচন কমিশন। এদিন দেশের চতুর্দশ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেছেন, তাদের নিয়ত সহি, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই অনুষ্ঠিত হবে নির্বাচন। দেশে এর আগে 13 জন প্রধান নির্বাচন কমিশনার এবং 31 জন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, যাদের অধিকাংশই নাসির উদ্দিনের মতো অবসরপ্রাপ্ত আমলা। আর এবার 5 জনের কমিশনে সিইসি সহ 3 জনই সাবেক সচিব, একজন সাবেক বিচারক এবং সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তাও রয়েছেন। জানা গেছে, নতুন কমিশনের 5 জনই শেখ হাসিনার শাসনামলে সরকারি চাকরি করেছেন। বলা হচ্ছে, অবসরের পর তাদের কেউ সরাসরি রাজনীতি কিংবা বিগত সরকারের শাসনের সমালোচনায় সরব না থাকলেও ছিলেন নিভৃত জীবনে। নবগঠিত এই নির্বাচন কমিশনে বিএনপি, জামায়াত, এবি পার্টি, লেবার পার্টি সহ আরও কয়েকটি দলের প্রস্তাবিত নাম থাকলেও গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং এলডিপির প্রস্তাবিত কেউ আসেননি। যাদের প্রস্তাবিত ব্যক্তি নেই, তাদের সহ সবারই কি আস্থা আছে নতুন এই কমিশনে? অতীতে আমলাদের কমিশন সমালোচিত হলেও তাদের থেকে এবারের আমলা নির্ভর কমিশনে পার্থক্য কোথায়? সব মিলিয়ে কেমন হয়েছে নতুন এই নির্বাচন কমিশন? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আমাদের সাথে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এবিএম মোশাররফ হোসেন, আছেন জাতীয় পার্টির একাংশের কো-চেয়ারম্যান জনাব গোলাম সারওয়ার মিলন এবং 12 দলীয় জোটের মুখপাত্র এবং বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আজকে নতুন নির্বাচন কমিশন আমরা পেয়েছি, তাদের শপথ গ্রহণের পরে তারা আজকে অফিসও করেছেন। জনাব শাহাদাত সেলিম, আপনার কাছে শুরুতে যেতে চাই, এই কমিশনকে আসলে আপনারা কিভাবে দেখছেন সেটি আমার প্রশ্ন। কারণ আপনারা যে প্রস্তাব দিয়েছিলেন সেই তালিকার ব্যক্তিরা এখানে নেই, এই 5 জনে। এবং এরই মধ্যে আমরা দেখছি জাতীয় নাগরিক কমিটি, যেটি তারা এই পুরো কমিশনকেই প্রত্যাখ্যান করেছেন। আপনাদের অবস্থান কি? আসলে বিষয়টা আমরা কি মন্তব্য করব বুঝে উঠতে পারছি না। পুরো ব্যাপারটাই এক ধরনের ঘোলাটে এবং আপনার সরকারের পদক্ষেপ, সরকারের কর্মকাণ্ড মধ্যে এক ধরনের স্ববিরোধিতা এবং আপনার এক ধরনের মানে রহস্যময় কর্মকাণ্ডই বলা যেতে পারে আর কি। আমরা শুরু থেকেই সরকারের কাছ থেকে যেটা চেয়েছিলাম সেটা হলো যে একটা রোড ম্যাপ চেয়েছিলাম। তো নির্বাচনী রোড ম্যাপটা সেইভাবে আমরা এখনও পাইনি। এক একজন উপদেষ্টা এক এক রকম কথা বলছে। তার মধ্যে হঠাৎ করে দেখলাম যে একটা সাব কমিটি গঠন করা হয়েছে এবং আপনার বিগত সরকার ঠিক যে পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন করেছে সেই পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে নাম চেয়েছে, রাজনৈতিক দলগুলো নাম দিয়েছে। মানে রাজনৈতিক দল 2022-এর সেই নির্বাচন কমিশন গঠন আইন তো আর পরিবর্তন হয়নি, সুতরাং সেভাবেই তো যাবে না। সেটাই এই সরকার তো মানে আগের নিয়মেই শপথ নিয়েছেন, সুতরাং সেখানে কি খুব বেশি অবাক হবার কিছু ছিল না? যেমন এই সরকার তো আগের নিয়মে শপথ নেওয়ার পরও কিন্তু বেশ কিছু বিষয় সংস্কারের কথা চিন্তাভাবনা করছে এবং নির্বাচন সংস্কারের ব্যাপারে একটা কমিটি গঠন করেছে এবং সেই কমিটির মতামত পাওয়ার আগে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। রাজনৈতিক নেতাদের কাছে, দলগুলোর কাছে যেই নামগুলো চেয়েছে আমরা সবাই নাম দিয়েছি। এখন কার নাম এসছে কার নাম আসে না সেটা তো আমরা সঠিকভাবে বলতে পারছি না এবং আপনারাও কীভাবে বলতে পারছেন সেটাও আমরা জানি না। কারণ পুরো তালিকাটা কি কোথাও কি এসছে যে কোন দল কোন নাম দিয়েছে সে তালিকাটা তো আমরা অন্তত আমার চোখে পড়েনি আর কি। তো নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনে যারা আছেন তাদের মধ্যে আপনার আগের নিয়মেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। একজন সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত আমলা, একজন অবসরপ্রাপ্ত আমলা, সিনিয়র আমলা, এইভাবে গঠিত হয়েছে। এখন নির্বাচন কমিশন যে বক্তব্যটা দিয়েছেন যে তিনি আপনার আগের পথে না হেঁটে নতুন করে আপনার আস্থা অর্জন করে নির্বাচনটা করবেন, আমরা তো আস্থা রাখতে চাই, কিন্তু নির্বাচন কখন হবে, কিভাবে হবে, আদৌ হবে কি না, এসব ব্যাপারেও কিছুটা আপনার প্রশ্ন থেকে যায়। আর জাতীয় নাগরিক কমিটি কী কারণে পুরো নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছে সেটা আমরা জানি না। আবার এই তাড়াহুড়া করে নির্বাচন কমিশন গঠনের পিছনে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আপনার উপদেষ্টার পরিবর্তে কোনো যোগসূত্র আছে কিনা সেগুলো আমরা বিবেচনা করে দেখছি। সার্বিকভাবে আসলে আমাদের কাছে পরিস্থিতি ঘোলাটে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে সরকার সুনির্দিষ্ট কোনো মানে এজেন্ডাতে নেই। সরকার নানাবিধ সময়ে নানা রকম চিন্তাভাবনা করছেন। সরকারের উপদেষ্টাদের কথার সাথে একজনের সাথে আরেকজনের কথার কাজের মিল নেই, একজনের কাজের সাথে আরেকজনের কথার মিল নেই।
এবং আমরা যেটা দাবি করছি বারবার যে স্বল্পতম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন করার জন্য সে ব্যাপারেও আমরা কোনো উদ্যোগ দেখছি না। উপদেষ্টা মণ্ডলী যারা সংস্কার কমিটি করেছেন, সংস্কার কমিটির রিপোর্ট পাওয়ার পরে তারা হয়তো সিদ্ধান্ত নেবেন বিভিন্ন বিষয় সংস্কারের ব্যাপারে। তো সেটা একটা জিনিস। পাশাপাশি উপদেষ্টারা যেসব দায়িত্বে আছেন তারা তাদের দায়িত্বগুলো ঠিকমতো পালন করছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে না, জনগণের কাছে প্রতীয়মান হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরম্ভ করে অন্যান্য উপদেষ্টারা তাদের পারফরমেন্স আমাদের কাছে সন্তোষজনক নয়। বিভিন্ন উপদেষ্টা তাদের মন্ত্রণালয়গুলোতে যে সংস্কার করার দরকার সেই সংস্কারগুলো করতে পারছেন না। মন্ত্রণালয়গুলোকে গতিশীল করার জন্য এবং মন্ত্রণালয়গুলোকে আপনার বিভিন্ন জবাবদিহিতামূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত করার বিষয়গুলো, সেগুলোর সাথেও আপনার তাদের কোনো যোগসূত্র আছে এটা আমরা মনে করছি না। মানে সরকারের প্রতি ধরুন রাজনীতিক হিসেবে এক ধরনের আপনাদের মত পার্থক্য কিংবা আস্থা সংকট হতে পারে, কিন্তু মানে অতীতে সবসময় দেখা যায় যে নির্বাচন কমিশন সবার আস্থায় নিয়ে যে কাজ করতে পেরেছে সেটি কিন্তু সেই আমার 111-এর নির্বাচন কমিশন ছাড়া খুব বেশি দেখা যায় না। কারণ এবারও সিইসি বলেছেন, আমি যদি একটু ওনার ভাষায় বলি, তিনি বলেছেন যে সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়েই কিন্তু নির্বাচন করতে হবে, আমরা একা পারবো না, আপনাদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে, সবার সহযোগিতা নিয়ে আমরা এই জাতিকে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন দেব। এই কথা ঘুরিয়ে ফিরে প্রায় প্রত্যেক সিইসি তার প্রথম বক্তব্য থেকে শেষ বক্তব্যে বলে থাকেন। তো একজন মানে রাজনৈতিক দল হিসেবে নিশ্চয়ই কমিশনকে আপনারা আস্থায় আনবেন কিংবা সমর্থন? না, আমার মনে হয় আপনার যে সরকার উচিত ছিল বিগত 3টা নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনার জন্য। কারণ তারা জাতির সাথে যে মশকরাটা করেছে, নির্বাচনের নামে জনগণের অর্থকে যেভাবে আপনার লুণ্ঠন করেছে এবং নির্বাচনের নামে তারা যেভাবে জাতির সাথে প্রতারণা করেছে, এই বিষয়গুলো বিবেচনা এনে আগে তাদেরকে বিচারের সম্মুখীন করা দরকার ছিল। তাদেরকে বিচারের সম্মুখীন করলেই তারপরে আমরা বর্তমান নির্বাচন কমিশনের উপর আমরা আস্থাবান হতে পারতাম এবং বর্তমান কমিশনও অন্তত চিন্তা করতো যে তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। তো সব মিলিয়ে একটা হজবরল অবস্থার মধ্যে দিয়ে দেশটা এগোচ্ছে এবং এই হজবরল অবস্থার থেকে দেশটাকে একটা সঠিক রাস্তায় আনার জন্য আমরা বারবার বলছি, এখনও বলছি, বারবার বলছি যে একটা নির্বাচন করার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের খুব বেশি সময়ের প্রয়োজন নাই। অতীতে তত্ত্বাবধায়ক সরকারগুলো বা মানে অন্তর্বর্তীকালীন সরকারগুলো 3 মাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে বিতর্কের ঊর্ধ্বে উঠেই। বর্তমান সরকার নির্বাচন করার জন্য যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারগুলো করেই নির্বাচনগুলো দ্রুততার সাথে দিয়ে দেবে এবং বিতর্কের অবসান ঘটবে। নানান বৈকৃত ষড়যন্ত্র চক্রান্ত চলছে, চক্রান্ত ষড়যন্ত্র মোকাবিলা করে তারা আপনার দেশটাকে এগিয়ে নিয়ে যাবে এবং রাজনীতিবিদরা, এটি আমাদের প্রত্যাশা। কিন্তু আমরা কেন জানি যতই দিন যাচ্ছে আমাদের প্রত্যাশাটা ফিকে হয়ে আসছে এবং আমরা মনে করছি যে আসলে আমাদের প্রত্যাশা ফিকে হয়ে আসার আগেই আপনার বর্তমান সরকার তাদের অবস্থানটা পরিবর্তন করা দরকার এবং বর্তমান সরকার তাদের অবস্থানটা স্পষ্ট করা দরকার। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ শাহাদাত হোসেন সেলিম। গোলাম সারোয়ার মিলন, আপনার কাছে আসি। মানে এবার সার্চ কমিটি তো আওয়ামী লীগ 14 দল এবং জাতীয় পার্টি তাদের কাছে নামই চায়নি। মানে সুতরাং তাহলে মানে এই পুরো প্রক্রিয়ায় রাজনীতি দল হিসেবে এক ধরনের যে পার্টিসিপেশন সেই সুযোগই আপনারা পাননি। সেই অবস্থান থেকে এই কমিশনের উপর আপনারা কতখানি আস্থা রাখছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার প্রিয় 2 জন সহ আলোচক, তাদেরকে প্রীতি শুভেচ্ছা, সবাইকে শ্রদ্ধা সালাম, আসসালামু আলাইকুম। আজকে আপনি যে প্রসঙ্গ এনেছেন রাজকাহনে, সেটা সম্পর্কে আমি বলতে চাই যে যারা সুযোগ পেয়েছে নাম দেওয়ার তারা দিয়েছে। আমরা যারা জাতীয় পার্টি করি তাদের কাছে নাম চাওয়া হয়নি, নাম দেওয়া হয়নি। তারপরও আমি এখানে তো দেখেন জাতীয় পার্টি তো আসলে অনেক ভাগে বিভক্ত, যে কথা অনেকভাবেই বলেছি আপনাকে। আমাদের জাতীয় পার্টির একটি অংশ 14 দলের সাথে আছে, জাতীয় পার্টির একটি অংশ আজকে 12 দলীয় জোটের সাথে আছে, জাতীয় পার্টির একটি অংশ আজকের পার্থর সাথে আছে, জাতীয় পার্টির আজকে জিএম কাদেরের সাথে যেখানে বিভাজন আমরা যারা 14, 18, 24 নির্বাচন করি নাই এই অংশটাও আছে। আমি সেই অংশ থেকে বলতে চাই যে 2024-এ যে নির্বাচনটা হয়েছে, এই কথাটা আমি আগে বলি তারপর নির্বাচন কমিশনে আসবো, 2024-এ নির্বাচনটাকে অ্যাবডো করে দেওয়া উচিত। এইখানে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে সে যে দলই হোক, পুরা 300 জন 350 জন যে কজনই ছিল এদেরকে নির্বাচনে বাইরে রাখা উচিত, তাহলে একটা জাস্টিসের জায়গায় আসবে। নাম্বার 1। নাম্বার 2, আজকে আপনাকে যে কথাটা বলতে চাই যেটা আমি শাহাদাত সেলিমের সাথে অত্যন্ত সহমত পোষণ করি, যে দেখেন নির্বাচন কমিশন আগের নিয়মে হয়েছে, ঠিক আছে, আমি আশাবাদী হতে চাই, তাদেরকে স্বাগত জানাতে চাই, কিন্তু সবাই তো আসে। কারণ এখানে 2024-এর যে গণঅভ্যুত্থান, যে রক্তের বিনিময়ে অর্জিত যে জন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, যে আমরা যেটা চাই 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে
24-এর গণ অভ্যুত্থানের সমন্বয়ে যে জিনিসটা, সে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষাটা হলো একটা বৈষম্যবিরোধী ফ্যাসিবাদী যাতে না হয়ে উঠতে পারে কেউ, এবং একটা রিফর্ম দরকার। সেই রিফর্মের জন্য আজকে 11টা যে রিফর্ম কমিশন করা হয়েছে, সেখানে 6টা ভিত্তিতে তারা কাজ করছে। এবং এটাও ঠিক, এখানে বলেছি যে নির্বাচন আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে হয়ে যাওয়া উচিত। এবং এটাও ঠিক, যেটা আমি সাদত সেলিমের সাথে একটু সাপ্লিমেন্ট করতে চাই, যে এটা তত্ত্বাবধায়ক সরকারের মতো এইটা সরকার না, এটা একটা অভ্যুত্থানের মাধ্যমে জন আকাঙ্ক্ষার প্রতিনিধি হিসেবে আসছে। এবং একটা মিনিমাম একটা নির্বাচনী সংস্কার করতেও সময় লাগবে এই কারণে, কারণ ভোটার তালিকা আজকে এই 3টা প্রজন্ম 14, 18, 24 যারা ভোট দিতে পারেনি, এদেরকে অনেকে ইনক্লুড করতে হবে, অনেকে ইনক্লুড করতে হবে। 12 কোটি ভোটার আছে, এখন 13-14 কোটি ভোটার, এটার জন্য 9 মাস সময় লাগবে। এবং আপনার নির্বাচন কমিশন হয়েছে, ধরে নিলাম আমি ইতিবাচক সেন্সে নেই, এই নির্বাচন কমিশন ভালো করবে, আমি সেই আশাবাদী হতে চাই। কিন্তু এইটা তো সব আগে নির্বাচন কমিশন সেই কি হাবিবুল আউয়াল না কি নাম, ওনার থেকে আরম্ভ করে এর পূর্বে যারা ছিল সবাই একই কথা বলছে, কিন্তু আমাদের আশাহত করেছে। তখন হয়তো একটা সরকার দলীয় আবরণে ফ্যাসিবাদী হাসিনার সেই ইয়ের মধ্যে ছিল। এখন আমরা বিশ্বাস করতে চাই যে যেটা করেছে এটা আগের নিয়মে হলেও, দেখেন এখন তো সংবিধান মেনে আমাদের এই গণ অভ্যুত্থান হয় নাই, সংবিধান মেনেও কিন্তু সরকার হয়নি, কারণ সত্যিকারভাবে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। আবার সংবিধানের আবরণে কিছু হয়েছে, যেহেতু রাষ্ট্রপতি শপথ পড়িয়েছেন, এবং সেইভাবে হয়েছে। এখানে একটা মিক্সড একটা রয়েছে, সংবিধানের একটা কাভারেজ আছে প্লাস জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে এটা হচ্ছে। তো আমি যেটা বলতেছি যে আজকে আমাদেরকে এই যে নির্বাচন কমিশন হয়েছে, এই সংস্কারের যে কমিটি, তাদেরকে ডিসেম্বর জানুয়ারির মধ্যে যেটা প্রেস করা হবে সব দলের সামনে, সেখানে সব দলের ঐক্যমতের ভিত্তিতে একটি যৌক্তিক সময় বলতে আমি মনে করি 2025-এর ডিসেম্বর এবং 2026-এর জানুয়ারি এর মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত, কারণ তখনই কিন্তু নির্বাচনের সময়। এবং সেই জিনিসটা মাথায় রেখে যদি একটা রোডম্যাপ দিয়ে দেয়, আলোচনা সাপেক্ষে 2-1 মাস প্লাস মাইনাস হতে পারে, সেটা অন্য জিনিস, যে আমার নির্বাচনে যেমন ধরেন নির্বাচন আজকে যেটা আমরা যেই কারণে এত লোক দিল, দেখেন যতগুলি গ্রাফিতি দেখেন, সেই গ্রাফিতিতে কোথাও কি আছে যে খুব 3 মাসে নির্বাচন দিতে হবে? নাই। সেখানে কিন্তু তারা আছে যে একটা বৈষম্যহীন সমাজের কথা। সুতরাং আমি নির্বাচন অবশ্যই চাই এবং সেই যৌক্তিক সময় চাই, কিন্তু সেইটা করতে হবে আগামী জানুয়ারিতে যে সংস্কার কমিটি, সেইটি তো সংস্কার কমিশন এই ডিসেম্বরের মধ্যে তাদের একটি দিবে, এবং সেটা দিলে আলোচনার ভিত্তিতে সেটা করবে। যে কারণে আপনার বক্তব্য স্পষ্ট জনাব মিলন, কিন্তু মানে সেই সংস্কার যাই দিক সেটি নিয়ে সংবিধানের কিছু সংস্কারের প্রয়োজন হতে পারে, সংবিধান সংস্কার পার্লামেন্ট করবে, কিন্তু সেটা এই কমিশনের হাতে তো নির্বাচনটা হবে। সুতরাং এই কমিশনকে কতখানি আস্থা রাখেন সেটি ঘুরে ফিরে বারবারও আসবো আপনার কাছে। ধন্যবাদ। আমি একটু জনাব এবিএম মোশাররফ হোসেনের কাছে যাই। বিএনপি তো এই কমিশনকে স্বাগতই জানিয়েছে, কারণ আমরা জানি যে 2জন অন্তত বিএনপির যে তালিকা থেকে এখানে সিইসি সহ আরও একজন আছেন। কিন্তু যে প্রশ্ন দুজনই তুলেন, বিশেষ করে সাদত হোসেন সেলিম, নির্বাচন কমিশন গঠনের জন্য একটা মানে সংস্কার কমিশন কাজ করার মধ্য দিয়েই, সেই সংস্কার শেষ না হওয়ার আগেই, তাদের সুপারিশ প্রেরণ করার আগেই কমিশন গঠন হয়ে গেল। মানে নির্বাচন আইন সংস্কার না করে যদি কমিশন কাজ শুরু করে, তারা কি সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার শ্রদ্ধেয় সহ-আলোচক। এখানে কিন্তু আমরা কি চাচ্ছি? আমরা একটা গণতন্ত্রের উত্তরণের দিকে চাচ্ছি। তো গণতন্ত্রের উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলির বক্তব্য হলো একটি রোড ম্যাপ, যে আপনি কখন কি করতে চান তার একটা শিডিউল আপনি আমাদেরকে দেন। কিন্তু আমরা দেখছি সেই ক্ষেত্রে একটা চরম মানে একটা শীতলতা আমরা লক্ষ্য করছি। কিন্তু কমিশন গঠন তো হয়ে গেল, মানে নির্বাচনের আপনি যে কথাটা বলে বিএনপি যে স্বাগত জানিয়েছে, বিএনপিকে আমরা ইতিবাচক হিসাবে এভাবে দেখতে চাই যে কারণ নির্বাচন কমিশনের কিছু কাজ আছে, যে কথাটি সেলিম ভাই বলেছে অথবা মিলন ভাই বলেছে, যেখানে ভোটার লিস্ট আপডেট করতে হবে, ভোটার লিস্টে কাজ হয়, তারপরে আবার নতুন যারা ভোটার তাদেরকে ইনক্লুড করতে হবে। সুতরাং নির্বাচন কমিশন যদি গঠন না হয় তাহলে এই কাজগুলি কিন্তু আপনার কোনোভাবেই সম্ভব না। তবে আমি একটা জিনিস আমার অভিজ্ঞতায় বলে অথবা দেখেছি যে একটা নির্বাচন কমিশন অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার গ্যারান্টি তারা দিতে পারে না। কারণটা কি? আমাদের নির্বাচন কমিশন আপনি 5 সদস্য বিশিষ্ট, তার ঢাকাতে একটা সচিবালয় আছে, আর আপনার জেলা উপজেলায় তাদের একটা ছোট্ট অফিস আছে, একজন কর্মকর্তা, একজন হয়তো ক্লার্ক বা কেরানি এই জাতীয় একজন আছে। তো এদেরকে দিয়ে তো এই টোটাল নির্বাচনটা কন্ট্যাক্ট করা কিন্তু খুবই কঠিন। এরা টোটালি নির্বাহী বিভাগের উপর নির্ভরশীল, অর্থাৎ সরকারের উপর। তো এখন সরকারের আমাদের দেশে নির্বাচনে আমরা কি দেখেছি, কেয়ারটেকারের আমাদের এক্সপিরিয়েন্সটা কি?
যে আপনার যদি সরকার যদি মনে করে আমি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে চাই তাহলে সম্ভব, যেটা দলীয় সরকারের অধীনে সম্ভব না। ঠিক আমরা মনে করি এই সরকার যে কথাটা আমাদেরকে সবাইকে শোনাচ্ছে যে তারা আগামী দিনে একটি ভালো নির্বাচন করতে চায়, এই জিনিসটা আমরা কিন্তু আস্থা রাখতে চাই। যার কারণে এবং অভিজ্ঞতা আমাদের বলে যদি সরকার একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে চায় তাহলে সেই নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ হতে বাধ্য। মানে এখানেও সরকারের উপরই নির্ভরশীল 100%। কারণ এই যে আপনার মনে করবেন প্রিজাইডিং অফিসে কারা দায়িত্ব পালন করবেন? সরকারি কর্মকর্তারা। আইন শৃঙ্খলা রক্ষা কারা করবেন? সরকারের আজ্ঞাবহ। তো এরা যদি মেসেজটা এদের কাছে যায় যে গভর্নমেন্ট একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন চায়, তাইলে কিন্তু তারা ফিল্ডে এইভাবেই কাজ করে। না, কিন্তু সেজন্য তো সরকার সংস্কার করার জন্য না, সংস্কার আমি একটু বলি, এই সংস্কারগুলো তো প্রশাসন বলুন, এখানে আমি একটু কথা বলি, এখানে আমার কিচ্ছু দরকার নাই। আমি যেটা আমার অভিজ্ঞতা বলি, আপনার কোনো আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলি যে কথাটি এখানে সেলিম ভাই বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার যারা যেটা আগে ছিল 3 মাসে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করে দিয়েছেন। তখন কি সংস্কার দরকার ছিল? আমরা তো এরশাদ আমলে বলেছিলাম যে মিলন ভাইরা যখন ক্ষমতায় যে টোটাল সবকিছু ডিস্ট্রয় করে দিয়েছে। না, এই প্রেক্ষাপট কি আপনি অন্যগুলোর সাথে মিলাবেন কিনা? তার চেয়ে না, আমি একটু বলি, তার চেয়ে প্রেক্ষাপট আরো সহজ। আপনি 90-এর চেয়ে, কারণ 90-তে আমরা কি দেখেছিলাম যে সব কিছু ডিস্ট্রয় হয়ে গেছে এখন, এবং 90-তে আপনি দেখেন যে এই যে জাতীয় পার্টির মতো একটি দল ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং তৎকালীন সময়ে আপনার একটা বৈরী পরিবেশে নির্বাচন করেও কিন্তু তারা 35টা আসনে জয়যুক্ত হয়েছে। এখন আপনি যাকে অপোনেন্ট বিরোধী দল মনে করেন, যা আওয়ামী লীগ, তাদের অস্তিত্ব আছে? তারা কি আপনাকে কোথাও প্রতিবন্ধকতা তৈরি করতে পারছে? অথচ জাতীয় পার্টি কিন্তু তখন মাটি ছিল, ইলেকশন করেছে। সুতরাং আমি মনে করি 90-এর প্রেক্ষাপটের চেয়ে এই প্রেক্ষাপট অনেক সহজ, একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন। কারণ সকল রাজনৈতিক দল এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে সহায়তা করে যাচ্ছে। এখন দেখতে হবে আপনার আন্তরিকতার কথায়, আপনার এই যে রাজনৈতিক দলগুলির যে আস্থা বিশ্বাস, সেখানে সন্দেহ তৈরি করছে কে? এই সরকারের কিছু কিছু লোক। কেউ বলছে নির্বাচন 2 বছর পর হবে, কেউ বলছে 4 বছর লাগতে পারে, কেউ বলছে আমাদের সংস্কার করে আমরা যাব। এখন আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, যে কথাটা আমরা বারবার বলার চেষ্টা করি, এই সরকার যাই করুক না কেন, এটা কি সংসদে কিন্তু তাকে অনুমোদন নিতে হবে। তাই রাজনৈতিক দলগুলিকে যদি আপনি আস্থায় না রাখতে পারেন, তাহলে রাজনৈতিক দলগুলি কি আপনাকে সংসদে আপনাকে বৈধতা দেবে? মানে সরকার আস্থায় না থাকুক, কমিশন আস্থায় কতখানি, সেটি নিয়ে আরও আলোচনা হবে 3 জনের সাথেই। সেই বিষয় নিয়ে আরও অন্য প্রশ্ন নিয়েও ফিরবো। ধন্যবাদ মোশাররফ হোসেন। আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যে জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আবারও আমরা ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আলোচনা করছি কতটা আস্থায় থাকবে নতুন নির্বাচন কমিশন, এই শিরোনামটিতে আজকে আমাদের সাথে আছেন জনাব এবিএম মোশাররফ হোসেন। তিনি বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জাতীয় পার্টির একাংশের কো চেয়ারম্যান গোলাম সরওয়ার মিলন এবং বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান জনাব শাহাদাত হোসেন সেলিম আমাদের সাথে আছেন। এবিএম মোশাররফ হোসেন, আপনি বিরতিতে যাবার আগে বলছিলেন যে এই সরকার রাজনৈতিক দলের পুরোপুরি আস্থায় আসছে না, কারণ তাদেরই বিভিন্ন ধরনের পদক্ষেপ, মতদ্বৈন্যতা, কিন্তু সরকার একই সাথে আবার রাজনৈতিক দলগুলোর ঐক্যমতকেও প্রত্যাশা করছে। আমরা নির্বাচন কমিশনের যাদের নাম দেখছি 5 জনের তালিকা, সার্চ কমিটি যে 10 জন থেকে 5 জনে রাষ্ট্রপতি ঘোষণা করেছেন, সেইখানে সিইসি সহ বিএনপির প্রস্তাবিত নামের সাথে 2 জনকে দেখছি। জামায়াতে ইসলামীও যে তালিকা দিয়েছিল সেখানেও নাকি সিইসি হিসেবে যার নাম প্রস্তাব করেছিলেন তারা এসেছেন। তাহলে মানে বড় রাজনৈতিক দলগুলো কিসের বিবেচনায় এই নামগুলো প্রস্তাব করেছেন? আপনারা কোন বিষয়গুলোকে? আমি আসলে আপনি কোন তথ্য সত্য থেকে এটা বলছেন আমি জানি না, তবে এগুলো বিভিন্ন জাতীয় দৈনিকে আসতে পারে, কিন্তু আমি যতটুকু আমার কাছে সেটি না হোক, আমার নলেজে যতটুকু আছে যে রাজনৈতিক দলগুলির নামটুকু কতটুকু কার্যকর হয়েছে এই ব্যাপারে আমি সন্দিহান। কারণটা হলো কি, আসলে রাজনৈতিক দলগুলি কি নামগুলি প্রস্তাব করেছে সেটা কিন্তু মিডিয়া আসে নাই, অথবা সার্চ কমিটি কোন 10 জনের নাম প্রস্তাব করেছে সেটাও কিন্তু আপনি দেখতে পান নাই। তো রাষ্ট্রপতি কি ওই সার্চ কমিটির 10 জনের থেকে 5 জন দিয়েছে না তার পছন্দ মতো দিয়েছে, এটা নিয়েও তো আমরা প্রশ্ন করতে পারি। এটাও কিন্তু স্পষ্ট না, কিন্তু এখানে স্বচ্ছতার একটি অভাব আছে। এখন হলো আমি ওইটা বলি না, আপনি যদি নির্বাচন কমিশনে ফেরেস্তাও বসিয়ে দেন, তারপরে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। মানে তাহলে তো কোন প্রেক্ষাপটে কমিশন কারো আস্থায় আসছে না। আমি ওইটা বলি না, ওইটা না, সবার যে মানে সবার একটু আমাকে বলতে দেন, তাহলে আপনার সুবিধা হবে। আমার কথা, আপনি যদি ওখানে ফেরেস্তা বসিয়ে দেন তবু অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। কারণটা কি? আপনার মেসেজটা কি? আপনি কি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে চান? কারণ আমি একটু বলি, আমাদের নির্বাচন কমিশনের আরপিওতে যদি আপনি যান, স্পষ্ট ভাষায় 91-1 স্পষ্ট উল্লেখ আছে
যদি নির্বাচন কমিশন মনে করে এই নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ না হতে পারে, নির্বাচন স্থগিত করে দিতে পারে। যদি মনে করে এই প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছে, তার প্রার্থিতা বাতিল করে দিতে পারে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা করে তাকে গ্রেপ্তার করতে পারে। কিন্তু আপনি দেখেন তো বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা একবারও ঘটেছে? এই 91-এর 1 কি প্রয়োগ করতে পেরেছে কোনো নির্বাচন কমিশন? অর্থাৎ সে তাদের মানসিক দৃঢ়তা নাই, সে মানসিক শক্তিটা নাই, তারা সরকারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আপনাকে সুতরাং এই যে নির্বাচন কমিশন যে এই ধারা প্রয়োগ করতে পারবে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। এক, দ্বিতীয়ত আপনাকে যেটা বলি, আমি আপনাকে একটা কথা কিন্তু বারবার আমি বলার চেষ্টা করছি, যে সেটা হলো যে এই সরকার যদি চায়, কারণ আমার স্পষ্ট মনে আছে সেলিম ভাই, আমরা তখন এই এরশাদ সাহেবের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ শুধু একটা বাঁশের লাঠি এবং ওই যে দড়ি বেঁধে একটি অবাধ সুস্থ নির্বাচন দিয়েছিল, কারণ উনি চেয়েছিলেন যে নির্বাচন অবাধ সুস্থ হোক। তো এই সরকারের মূল লক্ষ্যটা থাকতে হবে যে আমি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করব, কে ক্ষমতায় আসে এটা কোনো দেখার বিষয় না। একদম স্পষ্ট। জনাব মোশাররফ হোসেন, আসবো আপনার কাছে। সাদাত হোসেন সেলিম, মানে এখন কি এই কমিশনকে নিয়ে আসলে আলোচনা সমালোচনা করা উচিত কিনা? আমরা তো মানে 100 দিন পার হবার পরে সরকারের বিভিন্ন আলোচনা করেছে, সমালোচনা করেছে, মানে সরকারকে তো রাজনৈতিক দলগুলো একরকম সমর্থন দিচ্ছে, কমিশনকে নিশ্চয়ই দেওয়া উচিত। দেখুন, নির্বাচন কমিশনকে আমরা একদিক দিয়ে এই জন্য স্বাগত জানাতে চাই যে আসলে যে আমাদেরকে যে গল্প শোনানো হচ্ছে যে মানে ভোটার তালিকা করতে 9 মাস সময় লাগবে, তারা শুরু করে দেখ। ভোটার তালিকা করতে আসলে 9 মাস সময়ের প্রয়োজন নেই, কারণ প্রত্যেকেই জন্ম নিবন্ধন করা হচ্ছে এবং প্রত্যেকেই জাতীয় পরিচয়পত্র করা হচ্ছে। 16 বছরের পরে প্রত্যেকেই জাতীয় পরিচয়পত্র পাওয়ার উপযোগী, এবং এখানে বয়স লুকানোর মতো এবং একাধিক জায়গায় ভোটার হওয়ার মতো কোনো আপনার ব্যবস্থাপনায় নাই, কারণ পুরো ব্যবস্থাপনাটাই এখন আপনার কম্পিউটারাইজ হয়ে গেছে। তো এই নির্বাচন কমিশন আপনার ভোটার তালিকা করাটা শুরু করে দেখ, এবং আপনার যে নির্বাচনী সংস্কার আসলে কি করতে চাচ্ছে জিনিসটা আমরা বুঝতে পারছি না। ধরুন নির্বাচনী আপনার যখন 72 সালে আপনার লোকসংখ্যা ছিল 7 কোটি, তখনও 300 আসন, এখন 18 কোটি বা 16 কোটি বা 10 কোটি ভোটার, তখনই কিন্তু আপনার 300 আসন। আপনি কি আসন সংখ্যা বৃদ্ধি করার জন্য আপনি কি করবেন কিনা, আপনি প্রস্তাব করবেন কিনা, নির্বাচনী এলাকা ভিত্তিক আপনার এটা পুনর্গঠনের কোনো প্রস্তাব করবেন কিনা? এর বাইরে তো যেসব কথাগুলো শুনছি এগুলো আতঙ্কজনক কথা। যেমন কেউ বলছে 4 বছরের ব্যাপার, এটা তো প্রশ্নই আসে না। 4 বছর কি কারণে হবে? আপনি ধরেন প্রতি 4 বছর হওয়া অর্থ মানে কি, মানে দেশের অর্থের 12টা বাজিয়ে দেওয়া। 5 বছরে আমরা অভ্যস্ত, 5 বছরে আমরা কিছু অর্বাচীন বলছে এখন এটা পিয়ার ভিত্তিক নির্বাচন। যখন আমরা প্রশ্ন করি যে পিয়ার ভিত্তিক নির্বাচনটা কোথায় হচ্ছে, বলো যে সুইডেন হচ্ছে, ডেনমার্কে হচ্ছে, আপনার নরওয়েতে হচ্ছে। তো সুইডেন ডেনমার্ক কিন্তু আজকে সিইসি বলেছেন না, আমি সংস্কারগুলো করতে হবে, সেটা আগে না নিশ্চিত হওয়া দরকার। মানে সেটাই বলছি, আপনার যে সংস্কার কমিটি যেটা করেছে সেই সংস্কার কমিটি যেন আপনার সংস্কারটা বাস্তবযোগ্য সংস্কার করে। পিয়ারের কথা, তারপরে আপনার এখানে আপনার ভোটার আপনার এই যে মেয়াদ কমিয়ে আনার কথা ইত্যাদি কথাগুলো বলে বিতর্ক সৃষ্টি না করে আমরা যেভাবে ভোট দিতে অভ্যস্ত আমরা সেভাবে ভোট দিতে চাই, এবং এর বাইরে আমরা কোনো কিছু মানতে রাজি নই। আমরা প্রথমেই এত বছর আন্দোলন করেছি একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনটা, কারণ মোশাররফ ভাই যেটা বলেছেন যে সেখানে সরকার কী চায় সেটা, ওই 5 জন নির্বাচন কমিশন, সেখানে 5 জন যদি আপনার তাদের জীবন দিয়ে ফেলো নির্বাচন করতে পারবে না, কারণ তাদেরকে নির্বাহী বিভাগের উপর নির্ভর করতে হয়। গত 3টা বছর নির্বাচনের নামে যে মস্কারাটা করেছে নির্বাচন কমিশন, তাদেরকে অবশ্যই আইনে আওতায় আনা দরকার ছিল, কারণ 2014 সালে তো 154 জন নির্বাচিত হয়ে যাওয়ার পরে তো এটা সংবিধান লঙ্ঘন করা হয়েছে। 2018 সালে আপনার দিনের ভোটটা আপনার রাতে করে ফেলেছে। 2022 সালে 5% ভোট দেয়নি, তারা 40% ভোট করেছে। অর্থাৎ নির্বাচনকে একদম গণধর্ষণ করার জন্য যা যা করা দরকার তাই তারা করেছে। এখন আমরা যেটা চাই, আমরা বলবো যে সবার আগে জাতীয় সংসদ নির্বাচন, এর বাইরে কোনো রকম চিন্তা করলে সেটা হবে আত্মঘাতী, সেটা আত্মহত্যা সামিল হবে, এবং সেটা করতে গেলে যে বিতর্কটা সৃষ্টি হবে, সেটা করতে গেলে যে আন্দোলনটা সৃষ্টি হবে, সে আন্দোলন এবং বিতর্ক মোকাবেলা করার মতো শক্তি ক্ষমতা কোনো কিছুই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নাই। সুতরাং আমরা চাই যে নির্বাচন কমিশন সংস্কার যেটা করতে চাচ্ছে, নির্বাচনকে সংস্কার করুক। আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকারটা এটা চিরস্থায়ী বন্দোবস্ত করুক, চিরস্থায়ী বন্দোবস্ত হিসাবে তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থা করাটা, কারণ যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এই ধরনের একটা কথা সরকারের কাছে বেশ কিছু প্রত্যাশার কথা বলেছেন, কমিশনের কাছে নির্দিষ্ট কি প্রত্যাশা সেটি যখন আবারও ফিরবো আপনাদের কাছে সেটি শুনবো। গোলাম সরওয়ার মিলন, সেটি হলো যে এই কমিশন নিয়ে এখন বেশ কিছু কথা হচ্ছে, যে বলা হচ্ছে যে একটা আমলা নির্ভর কমিশন, এই কমিশনের প্রায় সবাই তো বিগত সরকারের আমলে চাকরি করেছেন, মানে এই ধরনের বিষয়টা অনেকের অভিজ্ঞতা সুখকর নয়। মানে এসবের ঊর্ধ্বে উঠে এই কমিশনের পক্ষে সেই যে নিরপেক্ষ থাকা, সবাই রাস্তায় আসা, অবাধ সুষ্ঠু নির্বাচন করা কতখানি চ্যালেঞ্জের? দেখেন, গত সরকারের সময় তো
অনেকেই ছিল, রাষ্ট্রপতিও তো গত সরকারের রাষ্ট্রপতি। এই প্রশাসনে ধরেন ডিসি কিংবা কিছু সচিব রদবদল হয়েছে, এদের তো ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার পর্যন্ত তো যদি বলেন সেই সরকারের। সেই জন্যই কথাটা ঠিক যে ধরেন ভোটার তালিকা আপডেট করা, সেটা যতটুকুই যৌক্তিক সময় লাগুক, এবং আপনার এই যে নির্বাচনটা যেটা মোশাররফ সাহেব বললেন যে এই 5 জন নির্বাচন কমিশন আপনি ফেরেশতাও যদি দেন কিংবা গত সরকারের লোকই দেন, আর যদি তারা যতই থাকুক, যেই পর্যন্ত সিস্টেমটাকে আপনি তাদেরকে আইনগতভাবে শক্তিশালী করতে হবে, তাতে আর্থিক স্বাধীনতা দিতে হবে, এবং এই যে ডিসি, এসপি, এডিসি, টিএনও যেগুলি ছিল, এগুলিকে সব এই 14, 18, 24-এ যারা ছিল এদেরকে কিন্তু আজকে মানে সাইড করতে হবে। এবং আমি অনুরোধ করব যে এই যে আমরা বলি যে অ্যাকচুয়ালি এই ফ্যাসিস্টদের দোসর কারা, ডাইরেক্ট যেটা ছিল ফার্স্ট হ্যান্ড যদি বলেন শেখ হাসিনা, সেকেন্ড হ্যান্ড ওবায়দুল কাদের কিংবা যে মন্ত্রীরা ছিল, আইজি, এসপি কিংবা এরা, তারপর যারা ছিল এদেরকে ধরতে হবে, এবং আপনার ফিফথ অ্যান্ড সিক্সথ হ্যান্ডে যেতে যেতে আগে এদেরকে এটা সর্ট আউট করতে হবে। তো এখন দেশের অবস্থাটা কোথায় হয়েছে, যেটা আমাদের মধ্যে একটা অস্বচ্ছতা কাজ করছে, অস্থিরতা কাজ করছে, অসহিষ্ণুতা কাজ করছে, এবং এটা থেকে বেরিয়ে এসে আজকে রাজনৈতিক দলের মধ্যে যে মানে আমি কি বলবো যে রাজনৈতিক দলগুলোর সাথে বর্তমান সরকারে যাতে কোনো রকম দূরত্ব না হয়, যে কথাটা একটা জায়গায় আমাদের কিন্তু একমত হয়ে গেছি, একটা রোড ম্যাপ দরকার, সেই রোড ম্যাপটা দেওয়া দরকার, এবং দূরত্ব কমানোর দায়িত্বটা কিন্তু এটা এই সরকারেরই। দূরত্ব বলতে এই যে নির্বাচনী যে সংস্কার আগে না, নির্বাচন আগে। হ্যাঁ, সংস্কার আমি শেষ করছি, সংস্কার কিছু মিনিমাম সংস্কার করতে হবে। সংস্কার না করলে আপনি যদি নির্বাচনী আমি এই সংবিধান সংস্কারটা পরে আসবে, মিনিমাম যেটা আপনি সংস্কার না করলে আপনি কিন্তু সেই আগেরই হবে। তো সুতরাং সংস্কার যেমন চলবে, পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ থাকলে সেই কাজগুলি করে ফেলতে হবে, এবং সেইটা আগামী যেমন একটা ভয়েস অফ আমেরিকার একটা ইয়েতে দেখলাম যে আগামী 1 বছর 61 কত শতাংশ লোক তারা চায় যে 1 বছরের মধ্যে নির্বাচনটা যাতে হয়ে যায়। 65% আবার ওইখানে বলছে যে তারা আগে সংস্কার চায়। তো এখন আমরা যারা সংস্কারপন্থী এবং যারা বলে নির্বাচন চাই আগে, এইটার একটা সমন্বয় দিতে হবে। আর লাস্ট পয়েন্ট, 24-এর গণঅভ্যুত্থানের যে নাগরিক কমিটির বললেন, ওদেরকে কিন্তু হেয় করে দেখার কিছু নেই। আমি তাদের জন্য পক্ষে এইটুকুই বলবো, তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে জাতীয় যে নেতৃবৃন্দ, যে বড় দলগুলি আছে, স্টেক হোল্ডার আছে তাদের, এবং তাদেরকে বলবো, তারা যে ওই যে মির্জা আব্বাসের বাসায় তারা যে বলে যে কি ছেলে বাপের আগে ছেলে হাঁটে, এরকম একটা কমেন্ট করেছিলেন মির্জা আব্বাস, যথার্থ বলেছেন। তারাও যদি মুরব্বীদেরকে কিংবা জাতীয় নেতৃবৃন্দকে তারা অস্বীকার করে মনে করে যে আমরাই সব কিছু করছি, কারণ তারা একটা আন্দোলন করেছে, তারা গোল করেছে, কিন্তু এই বিগত 15 বছরে যে যারা রাজপথে ছিল, যারা এই করছে, তাদেরকে তো তাদের কথা তো শুনতে হবে, মেইন স্টেক হোল্ডারদের কথা শুনতে হবে। তাই আমি বলবো যে যারা নাগরিক কমিটি, তাদেরকেও যেমনভাবে আমরা একেবারে অবজ্ঞা করে কথা বলবো না, আবার তারাও যদি মূল জাতীয় মূল নেতৃত্ব, জাতীয় নেতৃত্বকে, মূল দলকে, বড় স্টেক হোল্ডারকে যদি অবজ্ঞা করে কথা বলে, সেটাও গ্রহণযোগ্য হবে না। তাই এখানে ঐক্যের একটা সেতু বন্ধন, কথা বলছেন, ধন্যবাদ। কতখানি চ্যালেঞ্জের সেটি নিয়ে আলোচনা করব বিরতির পরে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে ফিরবো কিছুক্ষণের মধ্যে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আবারও আমরা ফিরে এলাম। কতটা আস্থা থাকবে নতুন নির্বাচন কমিশন, এই নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের সাথে এবিএম মোশাররফ হোসেন, গোলাম সারওয়ার মিলন এবং শাহাদাত হোসেন সেলিম আছেন আমাদের স্টুডিওতে। আবারও স্বাগত আপনাদের তিনজনকে। গোলাম সারওয়ার মিলন, আপনি বিরতিতে যাবার আগে বলছিলেন যে এই কমিশনের কাছে নিশ্চয়ই একটি সুনির্দিষ্ট প্রত্যাশা রয়েছে আপনাদের, মানে কমিশনকে সহায়তায় রাজনৈতিক ঐক্যমত্য কতখানি সম্ভব, সরকারও ঐক্যমত্য চাই বিভিন্ন প্রসঙ্গে, এবং আপনারাও বলেছেন সেই ঐক্যমত্য কি আসবে কিনা কমিশনের কাছে প্রত্যাশা। শুনেন, এই অন্তর্বর্তী সরকার নিয়ে যখন আসলো তখন তো একটা সবার সমর্থন ছিল, কিন্তু সরকারের কতিপয় উপদেষ্টার মন্তব্যর কারণে কিংবা বক্তব্যের কারণে এই সরকারকে নিয়ে একটা ধূম্রজাল তৈরি হয়েছে, যেটা একটা মানুষ একটা অস্বস্তিতে আছে। দেখেন, একটা জিনিসই খুব স্পষ্ট, যে সেটা হলো যে আপনি যেটা বললেন যে আগামী যে নির্বাচনটা হবে, আমরা একটা ইনক্লুসিভ নির্বাচন চাই, নাম্বার 1। সবার অংশগ্রহণের নির্বাচন চাই। আমার ভোট আমি দেবো, যাকে ভালো মনে করি তাকে দেবো। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে? প্রথমে হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আপনার 100, 200, 300 যেগুলো, এদেরকে আপনি তালিকায় এনে এদের বিচারের মধ্যে ফেলেন, এদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেন, অ্যাপ্রুভ করেন।
কারণ আওয়ামী লীগের মধ্যেও যদি ভালো লোক থাকে তারা যদি পুনর্গঠিত হতে পারে এটা জনগণই বিচার করবে। নাম্বার 1 চলছে, মানে জি আমি মামলা হচ্ছে এবং আরেকটা মামলার ব্যাপারে বলি যে এই যে দেখেন মামলার নামে ভুয়া মামলা কিংবা মিথ্যা মামলা হচ্ছে, এটা বিবিসিতে একটাই হয়েছে, এটা যদি আজকে প্রসঙ্গ না আমি এই ব্যাপারে বলবো না, তবে এটা বন্ধ করতে হবে এবং তদন্ত ছাড়া কাউকে এই যে টাকার চক্র এই যে দুর্নীতি হচ্ছে সে আগের মতো। শেষ কথাটা হলো যে আমরা এই যে মানে এই নির্বাচন কমিশনের কাছে তালিকাটা হয়ে গেলে তারা যাতে করে এই যেটা ডক্টর ইউনূস সাহেবকে আমরা আস্থায় রাখতে চাই, উনি কমিটমেন্ট করেছেন জানুয়ারির মধ্যে সমস্ত দলগুলিকে বসে একটা রূপরেখা দিবেন, রোডম্যাপ দিবেন এবং সেই রোডম্যাপে নির্বাচনী যে সংস্কারটা যেটা আমরা মনে করি যে আজকে যাতে সত্যিকারভাবে একজন ত্যাগী রাজনৈতিক কর্মী যেন নির্বাচনে অংশ নিতে পারে, একজন ভালো লোক যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আমরা একটা ভালো পার্লামেন্ট যাতে তৈরি করতে পারি, এখানের দুর্বৃত্তায়িত রাজনীতিবিদরা যাতে না আসতে পারে, এখানে যাতে আপনার যে ব্যবসায়িকরা এখানে চলে আসে, এইসব ব্যাপারে যদি এই ব্যাপারগুলো এগুলি যদি আসে তাহলে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া উচিত এবং সেটাই কিন্তু আমাদের লক্ষ্য এবং অনেক অনেক ধন্যবাদ গোলাম সারোয়ার মিলন। শাহাদাত হোসেন সেলিম, আমরা যে সংস্কারের কথা বলছি বিভিন্ন পর্যায়ে, সেটি তো আসলে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার পেছনেই কাজ করছে নিশ্চয়ই। এই প্রেক্ষাপটে এই কমিশন সেটি তৈরি করতে কতখানি পারবে বলে আপনি মনে করেন? কমিশন আদৌ পারবে কিনা? না, দেখুন আমরা বারবার বলছি যে এটা কমিশনের কোনো বিষয় না, বিষয়টা সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। সরকার যদি এটা সুষ্ঠু নির্বাচন চায়, যেটা 14 সালে চায়নি, 18 বা 24-এ চায়নি, আপনার এই যে সরকারের কর্মকর্তাদেরকে যদি মানে নিরপেক্ষ করে সেনাবাহিনীকে যদি বেশি ক্ষমতা দিয়ে নির্বাচন করে, তাহলে নির্বাচন সুষ্ঠু হতে বাধ্য যদি সরকার চায়। এটা এই জন্য আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই, কারণ এই সরকার আমাদের সরকার। আর যে সংস্কারের কথা বলছেন, দেখুন সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সংস্কার সর্বক্ষেত্রে সংস্কারটা দরকার। আপনি শুধু নির্বাচনী সংস্কার করলে তো হবে না, আপনি অন্যান্য ক্ষেত্রে হাত দেন না। আমি একটা উদাহরণস্বরূপ একটা কথা বলি যে ভারত থেকে একটা মানে শ্রমিক মধ্যপ্রাচ্যে যেতে খরচ হয় সর্বোচ্চ 50,000 টাকা, বাংলাদেশ থেকে লাগে 5 লাখ টাকা। আপনি সেই সংস্কারটা করেন, আপনার সেই সংস্কারটা করতে আপনার সমস্যাটা কোথায়? আপনার মধ্যপ্রাচ্য থেকে আপনার ভারতে আসতে লাগে 20,000 টাকা বা 25,000 টাকা টিকিট, এখানে 1 লক্ষ টাকার উপর টিকিট। আপনি সেই টিকিট সিন্ডিকেটটাকে আপনি সংস্কার করেন। পিজি হাসপাতালে আপনার যদি আপনি রুগী ভর্তি করতে যান, তাহলে ওয়ার্ড বয় অথবা আনসারদেরকে দিয়ে ভর্তি করতে হয়, আপনি সেই জায়গায় সংস্কার করেন। আপনি ঢাকা মেডিকেল কলেজে আপনার যদি একজন মারা যায়, তাহলে আপনার কিন্তু অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অ্যাম্বুলেন্সটা নিতে হবে। আপনার এই সময়ও দিতে হবে না, আপনি 100 দিন পেয়েছেন, আপনি একটা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় ছাড়া আর আপনি একটা মন্ত্রণালয়ের কথা বলেন যে মন্ত্রণালয়টা 0% সংস্কার করতে পেরেছে, তার মন্ত্রণালয়টা অর্থ মন্ত্রণালয় বিভিন্ন চুরিদারিগুলো ধরতেছে, সেখানে লেখিনগুলো করতেছে। পরিকল্পনা মন্ত্রণালয় আগে কী কাজ ছিল? 1 টাকার কাজকে 100 টাকায় অনুমোদন করা, 100 টাকার কাজটাকে বৃদ্ধি করতে করতে 1 লক্ষ টাকা করা। আজকে দেখেন কর্ণফুলী টানেলের কথা, এটা একটা গলার ফাঁস। আজকে পদ্মা সেতুতে রেল, এটা একটা গলার ফাঁস। আপনি এরা যারা করছে তাদেরকে বিচারের আওতায় আনেন। আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী কয়েক ঘন্টা সময় কাটাবে এটার জন্য 500 কোটি টাকা দাম দিয়ে আপনি একটা রেস্ট হাউস করেছেন। আপনি এই জাতীয় এই আপনার মন্ত্রণালয় দিয়ে আপনি এই সংস্কারগুলো করেন, এই জন্য যারা দায়ী সে আমলাদেরকে আপনি গ্রেপ্তার করেন। আপনি যে আপনার 14 সালের নির্বাচন, যেটা মানে সংবিধান বিরোধী নির্বাচন, সেই নির্বাচনের জন্য যারা দায়ী তাদেরকে দেশে ডিসিএসপিদেরকে আপনি গ্রেপ্তার করেন। আপনি 18 সালের ডিসিএসপি যারা রাতের ভোট কেটেছে, জিন বুথে ভোট কাটে নাই, এসপিএফ ডিসি এবং ওসিটা করেছে, তো আপনার তাদের 2-4 জনকে গ্রেপ্তার করে আমরা দেখান যে আপনাদের সদিচ্ছা আছে, তাইলেই তো আমরা মনে করবো। আমরা প্রথম এবং শেষ কথা হলো যে এই সরকার যেন তার গতিটা না হারায়, এই সরকার যেন অন্য কোনো বিকল্প পথে না হাঁটে, এই সরকারে কেন কোনো কুবুদ্ধি না দিয়ে কেউ যেন কিংস পার্টি গঠন করতে না পারে। আমরা চাই যে সেইভাবেই সরকার যতটা সম্মানের সাথে এসছে একটা দৃষ্টান্ত স্বরূপ নির্বাচন করে একটা জাতিকে একটা দিক নির্দেশনা দিয়ে সম্মানের সাথে এই সরকার তার অবস্থানে ফেরত যায়। অনেক স্পষ্ট, অনেক ধন্যবাদ শাহাদাত হোসেন সেলিম। এবিএম মোশাররফ হোসেন আলোচনায় প্রায় শেষ দৃষ্টান্তমূলক মানে অপেক্ষাকৃত 2008-এর নির্বাচন, সেই নির্বাচন কমিশনার যারা ছিলেন সেটিও অনেক বেশি অনেকের কাছে গ্রহণযোগ্য। তারা যে প্রেক্ষাপটে ছিল, এখনকার নির্বাচন কমিশনে তো প্রায় একই রকম একটি অন্তর্বর্তী সরকারের প্রেক্ষাপটে তারা এসেছে, সুতরাং তাদের জন্য তো নিশ্চয়ই এই সুযোগটা যদি রাজনৈতিক দলগুলো সহায়তা করে, সেটি রাজনৈতিক দলগুলো তো অবশ্যই সহায়তা করবে, তারা কমিটমেন্ট করছে, কিন্তু একটা হলো এরা সেই সদিচ্ছাটা প্রমাণ করতে পারবে কিনা, কারণ তাদের যে ক্ষমতা দেওয়া আছে, তাদের যে কার্যক্রম, এটা তারা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারবে কিনা। যে কথাটি সেলিম ভাইয়ের সাথে আমি সমর্থন করি। এখন এই যে নির্বাচন কর্মকর্তারা যারা কাজ করে, কার আন্ডারে কাজ করে? নির্বাচন কমিশনের দিনে। তাহলে আপনি এক জায়গায় ভোট কার্ড চুরি হয়েছে, এক জায়গায় রাতে ভোট দিয়েছে, আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন? পাচ্ছেন না, আপনার তো ক্ষমতা আছে কিন্তু আপনি নিচ্ছেন। এখন আমি শেষ বলি, এই যে সংস্কার নিয়ে নানা কথা হচ্ছে,
নানা কথা হচ্ছে না। আপনি দেখেন বিএনপি এবং তার নেতৃত্বাধীন যে 42টি রাজনীতি দল সংস্কার প্রস্তাব দিয়েছে, আমরা তো চ্যালেঞ্জ করে বলেছি যদি এই 31 দফার বাইরে যদি আপনাদের কোনো কিছু থাকে আপনারা সংযুক্ত করেন। আমার তো মনে হয় এখন পর্যন্ত যত আলোচনা আমরা শুনছি কেউ বলতে পারেনি এর বাইরে একটি সংস্কার প্রয়োজন। আমরা কি বলেছি, এই যে আজকে কথা, এখন দেখেন সেলিম ভাই বলেছে মিলনে বাংলাদেশে একটা কিন্তু ঐক্যমত হয়ে গেছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট সবাই চায়, প্রধানমন্ত্রী মেয়াদ 2 বার বেশি হবে না সবাই চায়, একটা এই যে ক্ষমতার ব্যালেন্স সবাই চায়, ভারসাম্য দরকার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, আপনার আর্টিকেল 70 সংশোধন চায়। তা আপনি এমনিভাবে 31 দফা যদি আপনি দেখেন, আপনি প্রত্যেকটি বিষয় সুনির্দিষ্টভাবে বলা আছে, তাহলে আপনি সংস্কারটা কি করবেন? আপনি যে বারবার বলছেন আমার সংস্কার লাগবে, আপনার কাছে তো সকল রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির নেতৃত্বাধীন 42টি দল, বাম জোট, জামাত সবাই সংস্কার দিয়েছে, তাহলে আপনি কোথায় সংস্কার খোঁজেন? আপনি যে বলছেন এই সময় আমার তো দরকার নাই, আপনার টেবিলে তো সকল সংস্কারের পয়েন্ট আছে, আপনি এটা থেকে গ্রহণ করতে পারেন, দরকার হলে এটার সাথে সংযুক্ত করতে পারেন, এর বাইরে তো আপনার কোনো ফাংশন নাই। তাহলে আপনি কেন বারবার বলতেছেন সংস্কার করতে আমার সময় লাগবে সময় লাগবে? আমার তো লাগার কোনো প্রয়োজন নাই, কারণ যে এই সংস্কার প্রস্তাবটা উত্থাপিত হয়েছে, এক বাংলাদেশে কোনো নাগরিক আপনি বলেন এর বাইরে তারা আছে কিনা? বরং বিকল্প আমরা তো বলেছি যে আমাদের এই প্রস্তাব উন্মুক্ত, আপনারা যদি এর সাথে সংযুক্ত করতে চান করতে পারেন, আমরা সাদরে গ্রহণ করি। তা সুতরাং আপনার সময় লাগার কোনো কারণ নাই। বরং যে জিনিসটি আমরা সর্বশেষ বলতে চাই, ডক্টর ইউনূসের একটা ইতিবাচক ভাবমূর্তি সারা বিশ্বে আছে, সারা বিশ্বে আছে। আজকে যদি বাংলাদেশের এই তার নেতৃত্বের যে গভর্নমেন্ট এটা যদি ব্যর্থ হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ডক্টর ইউনূস। এটা যেটা বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দেবে। এই জিনিসটা আমাদের কিন্তু যার জন্য আমরা বলেছি এই জনগণ যতক্ষণ পর্যন্ত এই সরকারের প্রতি পূর্ণ আস্থা আছে, এর মধ্যে নির্বাচন করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা উচিত। আমি একটা সাপ্লিমেন্ট করব তার কথা, এক লাইনে, সেটা হলো যে সংস্কারের যে কথা বললো, আমি মনে করি 5 বার যারা এমপি হয়েছে তার মধ্যে তো 14, 18, 24 তো এমনি পড়ে, 5 বার যারা এমপি হয়েছে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এই কারণে নতুন প্রজন্মকে সেখানে সুযোগ করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ জনাব গোলাম সরোয়ার মিলন, মোশাররফ হোসেন এবং সাদাত হোসেন সেলিম, তিনজনকে ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আজকের জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজকের মতো ফিরবো আগামীকাল নতুন রাজকাহনে। ভালো থাকুন।